অভ্যুত্থানের চেতনায় কাজ করতে হবে মাঠ প্রশাসনকে। বিভাগীয় কমিশনারদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখার নির্দেশ। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই জানালেন সিইসি। স্বচ্ছ ভোট করতে ঐক্যবদ্ধ সব দল। হত্যার বিচার চান স্বজনহারা পরিবার। শহীদদের জাতীয় বীর ঘোষণার দাবি সার্জিসের। ঢাকার শতাধিক শহীদ পরিবারকে আর্থিক সহায়তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের। শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের মাইকেল চাকমার। হত্যা মামলায় ফের 4 দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। এবং বিপিএল এর 11তম আসরের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে দুপুরে মুখোমুখি বরিশাল রাজশাহী। সন্ধ্যায় লড়বে রংপুর ঢাকা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল। অভ্যুত্থানের চেতনায় কাজ করতে হবে মাঠ প্রশাসনকে। বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনারদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখার নির্দেশ দেন। বলেন, নিজ জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রতিযোগিতার মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। এছাড়া জেলা পর্যায়ে সব প্রকল্পগুলো শেষ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। আমরা সবার অধিকার তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই। এটা আমাদের একটা অগ্রাধিকারের মতো একটা বড় জিনিস হবে, যাতে আমরা শান্তিপূর্ণভাবে এক পরিবার হিসেবে আমরা বসবাস করতে পারি। এটা যাদের এখানে এই সমস্যা আছে মনে হয় এটাতে বিশেষভাবে মনোযোগ দেওয়া, যে এটাকে উৎপাদন করতে না পারলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে গেলাম, যে আমরা এটা এক পরিবার হতে পারছি না। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম নগরের সার্কিট হাউসে আগামী নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি আরও জানান, আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। স্বচ্ছ ভোট করতে ঐক্যবদ্ধ সব দল। পরে ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা দিক নির্দেশনা দেন সিইসি। সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাদে করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হইতে হবে, এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব না। আমরা সংবিধান অনুযায়ী চলি, অন্য কারো নির্দেশনায় চলি না। সংবিধানে যেটা বলবে সেটা আমরা পালন করি। আর্থিক সহায়তা নয়, হত্যার বিচার চান শহীদদের পরিবার। শহীদদের বিচার নিয়ে কেউ সমঝোতার চেষ্টা করবেন না। ঢাকা বিভাগের শতাধিক শহীদ পরিবারকে সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে একথা বলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ সময় শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণার দাবি জানান সার্জিস। আমরা এখন পর্যন্ত আমাদের ভেরিফাইড এমআইএস এর শহীদ হচ্ছেন 859 জন। সেই লিস্ট দ্রুত গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। যারা বাদ পড়েছেন তারা সেগুলোতে আবার এনলিস্টেড হতে পারবেন। এই 859 জনের মধ্যে আজকে ধরে 660টি পরিবারের কাছে আমরা পৌঁছেছি। কর্মসংস্থান এবং সম্মানী ভাতার যে ব্যবস্থা করা সেটি করা হচ্ছে, এবং প্রত্যেক পরিবারকে একটি ফাস্ট ট্র্যাক সার্ভিসের আওতায় নিয়ে আসার জন্য সামগ্রিক যত কাজ সেটি করা হচ্ছে। এবং আমরা শুধু চাই আমাদের এই শহীদ ভাই বোনদের যেন জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দ্বীপ জেলা ভোলায় 46 জন শহীদ হয়েছেন। আহত হয়ে বেঁচে থাকার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আরও 20 জন। অভ্যুত্থানের 4 মাস পার হলেও ক্ষতিগ্রস্তদের পরিবারে এখনও স্বস্তি ফেরেনি। স্বজন হারানোর বেদনায় কাতর শহীদ পরিবারগুলো। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে জীবন জীবিকার সংকটে থাকা পরিবারগুলোর দাবি সরকারি সহযোগিতার। নাসির উদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ।
মায়ের কণ্ঠ না শুনে যেখানে ঘুম আসতো না, সেখানে গর্ভধারিণী মায়ের শত আর্তনাতেও ফিরে আসে না প্রাণের সন্তানের কোনো সাড়া। শুধু মা নয়, বাবাও কষ্ট চেপে রেখে ছেলেকে খুঁজে ফিরছেন ক্ষণে ক্ষণে। বোনের চোখে অশ্রু মুছে দেওয়ার জন্য নেই সেই ভাই। প্রতিটি সময় কাটে দীর্ঘশ্বাসে, ভাই হারানোর বেদনায়। ভোলার লালমোহনের মাদ্রাসা ছাত্র মোহাম্মদ আরিফ পড়াশোনার পাশাপাশি অসুস্থ বাবার চিকিৎসা ও টানাপোড়েনের সংসারে পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে ঢাকার একটি রেস্টুরেন্টে চাকরি করেন। গত 19 জুলাই যাত্রাবাড়ি এলাকার সংঘর্ষের সময় তার ডান চোখের নিচে দিয়ে গুলি ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। ভবিষ্যতে আমাদের কি হবে, আমার এই মেয়েগুলা নিয়ে আমার তো আর আঁকা ফাঁকা আর কেউ নাই, আমার এই ছেলের উপরে আশা ভরসা ছিল। এখন আমার বোন দুজন আছে পড়াশোনা করে এবং একজন এবার পরীক্ষা দিবে, ওর যদি পারে কিছু চাকরি ধরে দিতে। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হাসানের স্ত্রী মালা বেগম হারান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। দেশের জন্য লড়াইয়ে নামা স্বামীকে হারিয়ে এখন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সব দায়িত্ব আর বাবা নিতে, এখন আর বাবা নাই, দায়িত্ব নেওয়ারও কেউ নাই। আপনারা যদি আমার বড় একটু সহযোগিতা করে চাকরি লিয়ে দেন তো আমার নাতি বাতি পড়ালেখা করা একটু মানুষ করতে পারতো। চিকিৎসা করতে 2-2.5 লক্ষ টাকা চলে গেছে, ধার দানা করে করছি এবং বাকি টাকা দিয়ে আমরা সংসার চালাতে খুবই একটা কষ্টকর। এদিকে অর্থ সংকটের কারণে থেমে আছে গুলিবিদ্ধ অনার্সের ছাত্র সৌরভ সাহার চিকিৎসা। সকল শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের উন্নত চিকিৎসা সহ দায়ীদের বিচার নিশ্চিতের দাবি হতাহত পরিবার ও আন্দোলনকারী ছাত্র সমন্বয়কদের। পাশে থাকার আশ্বাস স্থানীয় প্রশাসনের। আমি ডাক্তারি পড়তে চেয়েছিলাম, কিন্তু এখন গুলিবিদ্ধ হয়ে বিছানায় পড়ে আছি। আমাদের যা সম্বল ছিল আমরা সেটুকু করছি, এখন আমাদের সম্বল আর কিছুই করার নেই। অধিকাংশ ওষুধপত্রই আমরা নিজেরাই কিনা বাইরের থেকে বাজার থেকে দিছি, আমরা কোনো সরকারি সাহায্য অনুদাতা কিছুই পাই নাই। যে কোনো সমস্যা যেটি আছে আমাদের দৃষ্টিগোচর হওয়া মাত্রই আমরা তাদের জন্য সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দ্বীপ জেলা ভোলার হতাহতদের পরিবারের সদস্যরা সহায়তা কামনা করেছেন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। শেখ হাসিনাকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিলেন মাইকেল চাকমা। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন তিনি। গুমের সময় যে গামছা দিয়ে তার হাত বাঁধা হয়েছিল সেটিও প্রসিকিউশনে জমা দিয়েছেন ইউপিডিএফের এই নেতা। অভিযোগ প্রসঙ্গে মাইকেল চাকমা বলেন, 5 বছর 4 মাস তিনি গুম ছিলেন। 2013 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাগড়াছড়ি সফরের সময় অবরোধ করে ইউপিডিএফ। এ ঘটনায় তখন অবরোধকারীদের দেখে নেয়ার হুমকি দেন শেখ হাসিনা। এছাড়া শান্তি চুক্তির বিরোধিতা করায় গুম হওয়ার পর তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তার আশঙ্কা, এসব ঘটনায় তাকে গুম করা হয়েছিল, এজন্যই শেখ হাসিনাকে গুমের ঘটনায় প্রধান আসামি করা হয়েছে। সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুক 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, এবিএম ফজলে করিম চৌধুরী ও অ্যাডভোকেট মনোয়ার ইসলাম রবিনকে। সকালে ঢাকার সিএমএম আদালতে প্রত্যেককে হাজির করে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে হাসানুল হক ইনুকে 4 দিনের রিমান্ড ও বাকিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে তারা বিভিন্ন দফায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। গুলশান থানায় একটি হত্যা মামলা, এই মামলায় এজাহারভুক্ত আসামি হাসানুল হক ইনু, তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা 10 দিন রিমান্ড প্রার্থনা করেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। যেহেতু এজাহার নামী আসামি এবং এই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়ার কারণে এবং অন্যান্য বিষয়গুলি আদালতের সামনে উপস্থাপন করার জন্য তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত তার তার পক্ষ তার আইনজীবী ছিল, উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে সোপর্দ করেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য।
শিক্ষার্থীদের ক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে আবারও আঁকা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফিতি। রোববার মধ্যরাতে এই গ্রাফিতি আঁকা হয়। সেখানে দুপুরে জুতা ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এর আগে শেখ হাসিনার গ্রাফিতি সম্বলিত ঘৃণাস্তম্ভ মুছে ফেলার প্রতিবাদে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান তারা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয়। এই ইস্যুতে ভুল স্বীকার করে এটিকে স্থায়ীভাবে ঘৃণাস্তম্ভ হিসেবে স্বীকৃতি দেওয়ার আশ্বাস দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেখ হাসিনার যে ছবি ছিল সেই ছবিকে ঘিরে মানুষের যে ঘৃণার বহিঃপ্রকাশ সেটি মানুষ বিভিন্নভাবে কিন্তু প্রকাশ করেছেন। মানুষ এক প্রকার ঘৃণা স্তম্ভ হিসেবে এই যে শেখ হাসিনার যে ছবিটা অর্থাৎ এই স্তম্ভটিকে তারা নিয়েছেন। আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখতে চাই, যেন তারা দেখে যেতে পারেন যে আমাদের অতীত ইতিহাস কী ছিল, এবং এটি থেকে তারা শিক্ষা গ্রহণ করে তারা যেন অন্ততপক্ষে বুঝতে পারেন যে একটি স্বৈরাচারের রূপ কতটা ভয়াবহ হতে পারে। এই যে আমাদের যে ঘৃণাস্তম্ভ, যে শেখ হাসিনার যে ছবি, এই ছবিটা আমরা রক্ত দিয়ে লাল করেছিলাম, পাশাপাশি জুতার মালা পরিয়ে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এটা যে মুছে দেয়া হলো, এটা আমার মতে খুবই নেক্কারজনক একটা ঘটনা। এই ছবি যতদিন থাকতো ততদিনে দেশে যেই ক্ষমতায় বসতো সেই বুঝতো যে স্বৈরাচারের পরিণতি কি হবে। আমরা নতুন করে এই যে ছবি, সেই ছবির উপর ঘৃণা নিক্ষেপ করব এবং তার মধ্য দিয়ে এটিকে যে স্মারক, সেই স্মারক হিসেবে সারা জীবন জাতির কাছে রেখে দেব। ভয়াবহ আগুনে সচিবালয়ের 7 নম্বর ভবনের 5টি মন্ত্রণালয় পুড়ে যাওয়ার ঘটনায় আজ তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা। অস্থায়ী পাশে সাংবাদিকদের সচিবালয়ে ঢোকার সুযোগ দেওয়ার কথা আজ। এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন সহকর্মী প্রসূন আশিস। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। প্রসূন, দেখুন, আগেও আমি জানিয়েছিলাম যে সচিবালয়ে আগুনের ঘটনায় একটি প্রাথমিক প্রতিবেদন আজ জমা দেওয়ার কথা, অর্থাৎ গত বুধবার গভীর রাতে যে আগুনটি লাগে সচিবালয়ের 7 নম্বর ভবনে, সেখানে সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় সহ 5টি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার, আসবাবপত্র সহ সমস্ত কিছু পুড়ে যে ছাই হয়ে গেছে, সেই ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, যেখানে প্রধান হিসেবে কাজ করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সেই কমিটি এই 3 কার্যদিবস পরে আজ একটি প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা। আমরা গতকালই নিশ্চিত হয়েছি, তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে আজ এই প্রাথমিক প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার হাতে দেওয়া হবে। তারপরই হয়তো আমরা যদি কিছু জানি সেটি আমরা জানিয়ে দিতে পারবো। আরেকটি বিষয় বলি যে কিছুক্ষণ আগে আমি জানিয়েছিলাম যে সাংবাদিক যারা সবসময় সচিবালয়ের অভ্যন্তরে থেকে যে সংবাদ সংগ্রহ করে, সংবাদ সংগ্রহের কাজ করে, তাদেরকে গত বৃহস্পতিবারও কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি, গত দুদিনেও প্রবেশ করতে দেওয়া হয়নি। আজ তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে এমন একটি সিদ্ধান্ত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে এখন 12টার বেশি বাজে, এখনও পর্যন্ত কিন্তু গণমাধ্যম কর্মীরা বাইরেই অপেক্ষা করছেন, অর্থাৎ এখনও পর্যন্ত তাদেরকে সচিবালয়ে প্রবেশের কোনো অনুমতি তাদের জন্য মেলেনি। যখন আমরা ভিতরে প্রবেশ করতে পারবো, হয়তো আমরা তখন এই যে আগুনে পুড়ে যাওয়া ভবনটি, সেই ভবনের আমরা ভিতর থেকে তার কী অবস্থা, অন্ততপক্ষে সেই ছবিগুলো বা তথ্যগুলো আমরা হয়তো সংগ্রহ করতে পারবো। তো এটি ছিল মূলত সচিবালয়ের এই সাংবাদিকদের প্রবেশের ব্যাপার। আমি যদি বলি যে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে আদেশে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, সেই একই আদেশে কিন্তু যারা সচিবালয়ে কর্মরত কর্মচারী কর্মকর্তা তাদের বাদে অন্য সমস্ত বহিরাগত সমস্ত দর্শনার্থীদের প্রবেশ কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। সেটিও আজকে আমরা দেখেছি যে তাদেরকেও এই গত 2 দিনে প্রবেশ করতে দেওয়া হয়নি, আজও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো যাই হোক, আজকে যদি এই প্রাথমিক তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হয় আর আমরা যদি ভিতরে প্রবেশ করতে পারি, নতুন তথ্য হয়তো জানাতে পারবো। এই ছিল সচিবালয়ের সামনে থেকে আজকের এই সবশেষ তথ্য। সচিবালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন আশিস। রোয়েট শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত 2 আসামিকে জামিন দেওয়ার প্রতিবাদে নগরের তালাইমারি মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। শাহিন, গত 16 তারিখ
রাজশাহী নগরীর হজের মোড়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীদের উপর হামলা করে স্থানীয় কিছু যুবক। তারপর থেকে মূলত রুয়েটের শিক্ষার্থীরা এই ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবি জানিয়ে আসছিলেন, এবং আজকে আমরা দেখেছি যে ওই ঘটনায় জড়িত 2 জন আসামিকে কিন্তু আদালত থেকে তাদেরকে খালাস দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে আজকে সকাল 10টা থেকে রুয়েটের শিক্ষার্থীরা প্রথমে ক্যাম্পাসের ভিতরে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। তারপরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ক্যাম্পাস থেকে নগরীর তালাই মোড়ে এসে তারা অবস্থান নেন। এই মোড়টি ঢাকার সঙ্গে রাজশাহী যে মহাসড়ক, সেই মহাসড়কের উপরেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় জড়িত যে বা যারা তাদেরকে কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, এবং পাশাপাশি তারা 5 দফা দাবি উত্থাপন করেছেন। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছেন যে রুয়েটের পুরো ক্যাম্পাসকে প্রশাসনের নিরাপত্তা দিতে হবে এবং রুয়েট সংলগ্ন একটি পুলিশ ফাঁড়ির দাবি তারা জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনায় যেসব স্থানীয়রা জড়িত রয়েছেন, যারা রুয়েটের শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর হামলা করেছে, তাদেরকে পুনরায় তারা গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা বারবারই বলছে যে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে প্রশাসন আইনের আওতায় নিয়ে আসুক। এই যতক্ষণ পর্যন্ত না প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট একটি স্টেটমেন্ট তারা পাবেন না, তারা কিন্তু এই তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আশানুরূপ কোনো রেজাল্ট তারা না পাবেন, তারা আজকে সারাদিনই কিন্তু এই কর্মসূচি তারা চলমান রাখবেন। আমরা প্রথমে দেখেছি যে প্রথম অবস্থায় তারা কিন্তু ক্যাম্পাসের ভিতরেই অবস্থান নিয়েছিলেন, এবং ক্যাম্পাসের ভিতরে তারা বিভিন্ন বিভাগ থেকে এসে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হয়েছে। তারপরে এসে তারা নগরীর তালাই মোড়ে অবস্থান নিয়েছেন, এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি তারা সেটি চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। রাজধানীর কারওয়ান বাজার মোড়ে শেখ হাসিনার প্রতীকী ফাঁসির আয়োজন ছাত্র দলের। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক, কারওয়ান বাজার এলাকার যে সার্ক ফোয়ারাটি আছে সেই জায়গাটিতে কিন্তু ছাত্রদল এবং উত্তেজিত ছাত্র জনতা যারা তারা পতিত সরকারের সাবেক যে প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার ফাঁসি, সেই প্রতীকী ফাঁসির দাবিতে তারা এই কারওয়ান বাজার মোড়ে জড়ো হয়েছে, এবং তারা কিন্তু এখানে শেখ হাসিনার প্রতীকী গ্রাফিতি আঁকিয়েছে। এবং এই মুহূর্তে তারা আমরা যেটা দেখতে পাচ্ছি যে পতিত সরকারের যে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি পুষ্পতলিকা, সেটিতে তার গলায় রশি বেঁধে তারা এটিকে একটা প্রতীকী ফাঁসির আয়োজন করেছে। এবং এই ফাঁসি কার্যকরের মাধ্যমে তারা যে বার্তাটি জানানোর চেষ্টা করছে যে স্বৈরাচার সরকার বিগত 15 থেকে 16 বছর যাবৎ দেশে যত অনিয়ম, দুর্নীতি, গুম এবং অন্যান্য যে অন্যায় করেছে সেইগুলোর প্রতিবাদেই মূলত আজকের এই কর্মসূচি। এবং এই কর্মসূচির মাধ্যমে মূলত আসলে তারা যে বিষয়টি জানাতে চায় যে খুব দ্রুত যেন পার্শ্ববর্তী দেশ ভারতে থাকা প্রধানমন্ত্রী, সাবেক যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করার দাবিটাই মূলত আসলে তাদের আজকের এই কর্মসূচির প্রধান প্রতিপাদ্য। এবং তারা মূলত এই তাদের যে দাবি সেই দাবিরটি জোরালো করার জন্য এই কারওয়ান বাজার এলাকায় জড়ো হয়েছে। আমরা দেখছি যে
এই কর্মসূচি যেন আসলে নির্বিঘ্নে হয় এবং এই কর্মসূচির কারণে যেন জনসাধারণের ভোগান্তি না হয় সে ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে এবং তারা কাজ করছে এবং এই কর্মসূচিটি কিন্তু এই সার্ক ফোয়ারার নিচে নামিয়ে আনা হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে অস্থায়ীভাবে ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে পতিত সরকারের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপুত্তলিকা আনা হয়েছে, তার গলায় এই কুশপুত্তলিকাটির গলায় কিন্তু রশি এনে তারা রশি লাগিয়ে সেটা কিন্তু আসলে একটি ফাঁসি দেওয়ার মতো অবয়ব তৈরি করেছে। তো কারওয়ান বাজার এলাকা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরাসরি যাচ্ছে সেখানে। তোমাদের সাথে যখন মিটিং হবে 7 দিনের মধ্যে তোমরা আরো স্ট্রংলি বলো। আমি কিন্তু সবসময় তুমি করে বলছি, বিকজ আমি ইয়াং জেনারেশনকে উদ্দেশ্য করে বলছি। আমাদের যারা মুরব্বী আছেন মাফ করে দিন, আমি ওদেরকে একটু বেশি আদর করে এই জন্য বলছি। আর একটা কথা বলে শেষ করি, শহীদ পরিবারের প্রতিদান কোনোদিন দেওয়া সম্ভব না, কোনো রাষ্ট্র দিতে পারে না, এটা একটা অসম্ভব ব্যাপার। যেই স্যাক্রিফাইস যারা পরিবারের সন্তানকে হারিয়েছে, যারা পরিবারের ভাইকে হারিয়েছে, কোনো পুরস্কার কোনো কিছুর বিনিময়ে সেই বেদনা সেই অস্ত্র মুছে দেওয়া যায় না। এটা প্রতিদানের ব্যাপার না, এটা হচ্ছে আমাদের দায়, এটা হচ্ছে সম্মান জানানো। আমার একটা মন্ত্রণালয় আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমি আগেই স্যারদের কাছে ডাটাবেস চেয়েছি। আমাদের মন্ত্রণালয়ে নিয়োগের ক্ষেত্রে আমি এখানে ঘোষণা করে গেলাম, আমাদের মন্ত্রণালয়ে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা সাপেক্ষে এই শহীদ পরিবারের সদস্যদেরকে আমরা অগ্রাধিকার দেব, ঠিক আছে? আর যদি বলে যাই, আপনাদের পরিবারে আমাদের একটা সরকারি সংস্থা আছে ওএসএলের মাধ্যমে আমরা লোক পাঠাই, কিন্তু একটু লো স্কিল, একটু কম বেতনে। ব্রুনাই এখন আমরা লোক পাঠাচ্ছি, জর্ডানে লোক পাঠাচ্ছি, কম বেতনে। একটু আপনাদের পরিবারে যদি মনে করেন ব্রুনাই বা জর্ডানে যাওয়ার ব্যাপারে, জর্ডানে বিশেষ করে মেয়েদের আপনাদের আগ্রহ আছে, আপনারা আমি এগেইন আপনাদের ডেটাবেস জোগাড় করব। আমাদের যে পিএস আছে তার নাম্বার দিয়ে দিব আমি সার্ভিসের কাছে, আপনারা যোগাযোগ করবেন। আমরা বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রেও সর্বোচ্চ প্রাধান্য দিব আপনাদের। আমার যেটুকু করার আছে সেটা করবো, আর আমরা সবাই মিলে চেষ্টা করবো। আমাদের অনেক দুঃখ থাকবে, কিন্তু রেজওয়ানা যেটা বলবো, আমরা তোমরা এখানে কেউ নাই। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলছিলেন আইন উপদেষ্টা। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ফিরে দেখা 2024। গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তন হলেও স্বস্তি আসেনি নিত্যপণ্যের বাজারে। পরিবর্তনের আগে বা পরে বাড়তি দামের উত্তাপে হাত পড়ছে ক্রেতাদের। দাম কমানোর উদ্যোগ হিসেবে শুল্ক কমালেও আগের মতোই সিন্ডিকেটের হাতে বন্দি বাজার। এদিকে জীবনযাত্রার ব্যয় বাড়লেও বাড়েনি মজুরি, তাই ভোক্তার কষ্ট ছিল বছর জুড়েই। ফরহাদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন 2024 বছর জুড়েই নিত্যপণ্যের বাজারে দামের উত্তাপে পড়েছে সাধারণ মানুষ। মূল্যস্ফীতির চাপে শুরু হয় চলতি বছরের পথ চলা। বিবিএসের হিসাব, প্রথম প্রান্তিকের 3 মাসই সার্বিক মূল্যস্ফীতি ছিল 10% কাছাকাছি। খাদ্য মূল্যস্ফীতি ছিল আরও চড়া। জানুয়ারিতে জাতীয় নির্বাচনের পর বেড়ে যায় চাল, আলু, আটা, ডিমের মতো নিত্যপণ্যের দাম। রমজানকে সামনে রেখে সেঞ্চুরি হাঁকায় পেঁয়াজ। নতুন মন্ত্রিসভা দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চাল, চিনি, ভোজ্য তেল ও খেজুর আমদানিতে কমানো হয় শুল্ক। বছরের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল, মে, জুন এই 3 মাসে আরও বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। ঊর্ধ্বমুখী চালের বাজারে শৃঙ্খলা ফেরাতে মিলগেট থেকে বস্তায় মূল্য ও অন্যান্য বিষয় উল্লেখ করে চাল সরবরাহের সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ নেয় খাদ্য মন্ত্রণালয়। যদিও বছর শেষ হলেও এখনও কার্যকর হতে দেখা যায়নি বাজারে। জুলাই আগস্টে অস্থির হয়ে ওঠে পুরো বাজার ব্যবস্থাপনা। 13 বছরের রেকর্ড ভেঙে জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়ে যায় 14%। আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিত্যপণ্যের বাজারে তদারকি চালায় বৈষম্য বিরোধী ছাত্ররা। যদিও সে সময় বন্যার প্রভাবকে সামনে এনে ডিম, মুরগির দাম বাড়ান ব্যবসায়ীরা।
সেপ্টেম্বরে বিলাসী ও বাংলাদেশে উৎপাদিত ছাড়া সব ধরনের পণ্য আমদানিতে এলসি বা ঋণপত্র খোলার শর্ত শিথিল করে বাংলাদেশ ব্যাংক। বছরের শেষ দিকে সংকটে পড়ে ভোজ্য তেলের বাজার, পরে 2 দফায় 10% শুল্ক কমায় সরকার। পরে অবশ্য লিটারে 8 টাকা বাড়ানো হয় বোতলজাত সয়াবিন তেলের দাম। বছর জুড়ে যেভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়, সেভাবে বাড়েনি মজুরি। বাজারে গিয়ে তাই আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেয়েছে নিম্নবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 1 টাকায় একটি চকলেট না মিললেও বগুড়ায় 1 কেজি ফুলকপি পাওয়া যাচ্ছে ওই দামে। জেলার মহাস্থান হাটে সবজির পাইকারি বাজারে তলানিতে গিয়ে ঠেকেছে দাম। ফুলকপি কেজিতে 1 থেকে 4 টাকা ও মূলা বিক্রি হচ্ছে 5 টাকা কেজি। এছাড়া বাঁধাকপি, মিষ্টি লাউ, শিম ও বেগুন সহ সব রকমের শীতকালীন সবজি 10 থেকে 20 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। শীতের ভরা মৌসুমে দামে ধস নামায় মাথায় হাত কৃষকের। তবে খুচরা বাজারে এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে সবজি। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। লাভের আশায় শীতকালীন সবজির চাষ করে এখন বিপাকে কৃষক। পাইকারি বাজার বগুড়ার মহাস্থান হাটে সবজি বিক্রি করতে এসে তারা হতাশ। সপ্তাহ ব্যবধানে তলানিতে গিয়ে ঠেকেছে সব ধরনের সবজির দাম। উৎপাদন বাড়া ও বাজারে পর্যাপ্ত সবজি আসায় দাম একেবারে পড়ে গেছে। আবাদের খরচ না উঠলেও বাধ্য হয়ে সবজি বিক্রি করতে হচ্ছে কৃষকদের। ব্যাপারীরা বলছেন লোকসান গুনতে হচ্ছে তাদেরও। পাইকারি বাজারে করে সবজির দাম 5 থেকে 20 টাকার মধ্যে, যেখানে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে ফুলকপি ও মূলা। 150 টাকা 100 টাকা মূল্যে বেচা আমার পোষাবি, তাই আমার ভিমতা ফেলেও দেওয়া যাচ্ছে না। ওষুধপাতি তো প্রচুর দাম, আর সার খোলের যে রকম বৃদ্ধি বেড়ে দিয়েছে তাতে আবাদপাতি করা খুব সমস্যা। আমাদের গরিব কৃষক বা যে কোনো গৃহস্থ বা পাইকার সম্পূর্ণ লসে আছে। মহাস্থান পাইকারি বাজারে ফুলকপি ও মূলা 1 থেকে 5 টাকা কেজিতে বিক্রি হলেও পাশের খুচরা বাজারে হাত বদলে তা বিক্রি হচ্ছে 10 টাকা কেজিতে। অথচ এখানে নেই কোনো চাঁদাবাজি বা পরিবহন খরচের অজুহাত। আলু 50 টাকা কেজি, পেঁয়াজ হলো 55-60 টাকা কেজি, তারপরে টমেটো 60 টাকা 55 টাকা কেজি। যা দরকার তার চেয়ে বেশি আসছে, যে তাহলে কিনবিটা কি? জেলায় এবার 12,000 হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে। মহাস্থান হাট থেকে প্রতিদিন 60 থেকে 70 ট্রাক সবজি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। এবার বাণিজ্যের খবর। 31st নাইটে কক্সবাজার সমুদ্র সৈকতে এবারও উন্মুক্ত স্থানে থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধুমাত্র কয়েকটি তারকা মানের হোটেল প্রশাসনের অনুমতি নিয়ে রাখা হয়েছে আয়োজন। হোটেল কর্তৃপক্ষ বলছে পুরানো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে বুকিং হয়েছে আশানুরূপ। আর পর্যটকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সব ধরনের অনুষ্ঠান সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন মৌসুম সঙ্গে শীতের আমেজ। ডিসেম্বর মাস জুড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো পর্যটক। আনন্দে মেতে রয়েছে সমুদ্রের নোনা জলে কিংবা বালিয়াড়িতে। 31st নাইট, তাই এবারও কক্সবাজারে ছুটে আসছে লাখো পর্যটক। কিন্তু খ্রিস্টীয় পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে এবারও সমুদ্র সৈকতের উন্মুক্ত স্থানে থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে নিষিদ্ধ থাকছে সৈকতে আতশবাজি বা পটকা ফুটানো। তবে প্রশাসনের অনুমতিতে তারকামানের হোটেলগুলোতে থাকছে নানা আয়োজন। এরই মধ্যে হোটেলগুলো সেজেছে নতুন সাজে। তারকা শিল্পীদের নিয়ে 31st নাইটের উৎসব আয়োজনের ব্যানার ফেস্টুনও ঝুলছে হোটেলগুলোর ভেতরে বাইরে। বলছে বুকিংও আশানুরূপ হয়েছে। লাইভ মিউজিক উইথ রাফা এবং এখানে ডিজে থাকবে, ডিজে পারফর্ম করবে। প্যাকেজে আসবেন, ওই ওনাদের জন্য আমাদের গালা ডিনার আছে। বুকিংটা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেভাবে হচ্ছে এবং এর চেয়ে আরও বেশি হবে আমরা আশাবাদী। 31st নাইটকে কেন্দ্র করে পর্যটকের ঢল নামবে কক্সবাজারে। এরই মধ্যে আসতে শুরু করেছেন ভ্রমণ পিপাসুরা। তাই সৈকতের বালিয়াড়ি, রাস্তাঘাট এবং হোটেল মোটেল জোনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি হোটেল কর্তৃপক্ষের। নিজস্ব যে নিরাপত্তা ব্যবস্থাটা আমরা সব প্রতি বছরই করি, বহিরাগত আসলে অ্যালাউ করি না। আমাদের ইনহাউস গেস্টদেরকে শুধু আমরা নেই। পেট্রোলিংটা যেন একটু ভালোভাবে আরো জোরদারভাবে হয়। তবে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হবে। আর জেলা প্রশাসক বলছেন নিরাপত্তার স্বার্থে
দেওয়া হয়েছে নানা বিধিনিষেধ। উন্মুক্ত জায়গায় কোনো ধরনের কোনো কনসার্ট, আতশবাজি, পটকা এগুলি ফুটানো যাবে না। ইনডোরে কোনো প্রোগ্রাম করতে চায় তার পার্সোনাল সিকিউরিটি ব্যবস্থা সাথে আমাদের সিকিউরিটির সাথে সমন্বয় করতে হবে। পরিবেশ যেন বিপন্ন না হয়, আনন্দের বাইরে গিয়ে কোনো বিষাদের কারণ না হয়। সুস্থ, সুন্দর এবং সাবলীল রাখতে চাই, পর্যটকদের জন্য একটি আনন্দঘন চমৎকার পরিবেশ রাখতে চাই। কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসন থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক মাঠে থাকবে লাইফগার্ড কর্মী, জেলা পুলিশ ও জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশে মেজরিটি মাইনরিটি পার্থক্য নেই, সব ধর্মের মানুষ সমান। সকালে দিনাজপুরের বীরগঞ্জে পথসভায় এ কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, আগামীর বাংলাদেশ যুবকদের হাতে তুলে দেওয়া হবে, দেশ তাদের হাতেই নিরাপদ। আমাদের শিশুরা, আমাদের সন্তানরা শিক্ষার মানসিককে যখন প্রতিষ্ঠান থেকে বের হবে, তখন এক টুকরা বেহুদা কাগজ নিয়ে সার্টিফিকেট নিয়ে বের হয় না, বরঞ্চ কাগজের সাথে সাথে হাতের মধ্যে কাজ নিয়ে তারা সেখান থেকে বের হবে। এইভাবে জাতির প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষের হাতে সেই রাষ্ট্রকে কাজ তুলে দিতে হবে। আমরা এমন একটি জাতি চাই, দেশ চাই, যেখানে অফিস, আদালত, কোর্ট, কাছারিতে কোনো ঘুষের বাণিজ্য আর চলবে না। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতেই মৃত্যু হয়েছে 100 বছর বয়সী 39তম মার্কিন এই প্রেসিডেন্টের। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কার্টার সেন্টার। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির রাজনীতিবিদরা। গেল 1 অক্টোবর শতবর্ষে পদার্পণ করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। তিনি প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি শতবর্ষে পদার্পণের মাইল ফলক অর্জন করেন। তার জন্মদিনে শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট জো বাইডেন সহ দেশটির রাজনীতিবিদরা। স্থানীয় সময় রোববার বিকেলে মারা গেছেন যুক্তরাষ্ট্রের 39তম এই প্রেসিডেন্ট। এক বিবৃতিতে কার্টার সেন্টার জানিয়েছে, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তার। গেল 21 মাস ধরে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইন্স এলাকায় নিজ বাড়িতেই নিবিড় সেবা যত্নে ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই ত্বকের ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন ডেমোক্র্যাট এই নেতা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির রাজনীতিবিদরা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ আয়ুর অধিকারী প্রেসিডেন্ট কার্টার 1977 সালের জানুয়ারি থেকে 1981 সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার মেয়াদেই মিশর ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি এবং পানামা খাল চুক্তি হয়। হোয়াইট হাউস ছাড়ার পর দশকের পর দশক ধরে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেন তিনি। এর মধ্যে ছিল মানবাধিকার রক্ষা এবং দেশে দেশে দারিদ্র্য হ্রাস কর্মসূচি। আন্তর্জাতিক সংঘাতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে নিরলস প্রচেষ্টা, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি সাধন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে 2002 সালে তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়। 1924 সালে জন্ম নেয়া কার্টার 60-এর দশকে মার্কিন রাজনীতিতে প্রবেশ করেন। 1971 থেকে 1975 সাল পর্যন্ত জর্জিয়ার গভর্নর ছিলেন তিনি। 1976 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান জেরাল্ড ফোর্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন জিমি কার্টার। রাহানুল রানা, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী 181 আরোহীর মধ্যে 179 জনই নিহত হয়েছেন। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া 2 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উড়োজাহাজটি বিধ্বস্তের আগে পাখির আঘাতের বিষয়ে সতর্কতা জারি করেছিল বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার। সঠিক কারণ বের করতে তদন্ত দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার কাজ। রোববার সকালে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ছেড়ে আসা জেজু এয়ারের যাত্রীবাহী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জরুরি অবতরণের চেষ্টা করেন পাইলট। তবে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বিমানটি। শুরু হয় উদ্ধার কাজ।
বিমানের ত্রুটি বুঝতে পেরে প্রথমবার অবতরণের প্রচেষ্টায় ব্যর্থ হন পাইলট। পুনরায় আকাশে উঠতে থাকে বিমান। কর্তৃপক্ষের মতে দ্বিতীয় প্রচেষ্টায় ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দিলে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। দ্বিতীয় দফায় গতি কমাতে ব্যর্থ হন তিনি। এ সময় দ্রুত গতিতে বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে বেরিয়ে বাইরের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। ল্যান্ডিং গিয়ারে ত্রুটির সম্ভাব্য কারণ হিসেবে প্রাথমিক তদন্তে পাখির আঘাতের প্রমাণ পাওয়া গেছে। বিমান দুর্ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে যান দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মুক। এতগুলো মৃত্যুর জন্য মাথা নুইয়ে দেশবাসী ও নিহতদের স্বজনদের প্রতি দুঃখ প্রকাশ করেন জেজু ইয়ারের মহাপরিচালক। একই সঙ্গে হতাহতদের প্রত্যেক পরিবারকে আর্থিক ক্ষতিপূরণেরও প্রতিশ্রুতি দেন। দুঃখ প্রকাশ করেছেন অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলও। নিহতদের জন্য প্রার্থনা করেছেন ধর্মযাজক পোপ ফ্রান্সিস। এমন ভয়াবহ দুর্ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়েছে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবেশ। প্রিয়জন হয়তো বেঁচে আছে এমন আশায় থাকা স্বজনরা নিহত ব্যক্তির নাম ঘোষণার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বিপিএল এর 11তম আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের লক্ষ্য এবারও ছন্দ ধরে রাখা। অন্যদিকে তামিমের দলকে হারিয়ে শুভ সূচনার আশায় রাজশাহী দলের পাকিস্তানি কোচ ইজাজ আহমেদ। মিরপুরে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে দুপুর 1টায়। কালো কাপড়ে ঢাকা মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠের লোহার গ্রিল। দলগুলোর অনুশীলন দেখা যায় না ঠিক মতো, তবে টিম লিস্টে চোখ বুলিয়ে নিলে স্পষ্ট দেখা যায় এবারও কেবল 2-1টা ফ্র্যাঞ্চাইজি শক্তিশালী দল গড়েছে। আর তার মধ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কথা আলাদাভাবে বলতেই হবে। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, শান্ত, এবাদত দেশি তারকাদের ছড়াছড়ি। আসরের সবচেয়ে বড় বিদেশি তারকা পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদি আর ক্যারিবীয় কাইল মেয়ার্সদের নিয়ে বরিশাল দল ভয় ধরাচ্ছে সব প্রতিপক্ষের মনে। প্রথম ম্যাচে নামার আগে অধিনায়কের কণ্ঠে জোর থাকাটাই স্বাভাবিক। ডেফিনেটলি ট্রাই টু ডিফেন্ড দ্য টাইটেল। আই হোপ টু স্টার্ট ওয়েল। শান্ত আমার সাথে ওপেন করছে। কয়েকটা টিম probably they might not have big names but they're very well balanced. এবার তাসকিন, বিজয়, আকবর, জিসানদের নিয়ে দল গড়েছে দুর্বার রাজশাহী নামে। বিদেশিদের তালিকাতেও নেই নাম করা কেউ। হেড কোচ হিসেবে তারা নিয়েছে ইজাজ আহমেদকে। নিজের দল নিয়ে আশাবাদী পাকিস্তানি গ্রেট। টি-20তে কিছু ভালো ইনিংস বা ভালো স্পেল ম্যাচ জেতাতে বড় ভূমিকা রাখে। আমাদের দলটা ভালো। তাসকিন, বিজয় আর রাব্বির মতো অভিজ্ঞরা আছে। প্রত্যেকে দারুণ ক্রিকেটার। কাগজে কলমে বরিশালকে এগিয়ে রাখবে যে কেউ, তবে সংক্ষিপ্ত ফরম্যাট বলেই নির্ভর থাকতে পারছে না তারা। মিরপুর স্টেডিয়ামে হাই স্কোরিং এবং উপভোগ্য এক ম্যাচ উপহার দিতে চায় ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। তবে তার চেয়েও বেশি চাওয়া থাকবে পূর্ণ পয়েন্ট নিয়ে আসরটা শুরু করা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে আজ সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি ঢাকা ক্যাপিটালস। নতুন মালিকানায় গোছালো ঢাকা তুলনামূলক খর্বশক্তির হলেও চায় জয় দিয়ে আসর শুরু করতে। লিটন নয়, অধিনায়কত্ব বর্তেছে লঙ্কান অভিজ্ঞ থিসারা পেরেরার কাঁধে। অন্যদিনের প্রথমবারের মতো একাডেমি মাঠে অনুশীলন করা রংপুর ভরসা রাখছে তারুণ্যে। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। সকাল নাকি সবসময় বলে দেয় দিনটা কেমন যাবে। যে কোনো টুর্নামেন্টে তাই শুরুটা ইতিবাচক হওয়া চাই। সেই স্বপ্নের শুরুরই অপেক্ষায় ঢাকা রংপুর। কাগজে কলমে কিংবা মাঠের অনুশীলনে এবারের টুর্নামেন্টের অন্যতম গোছালো দল ঢাকা ক্যাপিটালস। তবে স্বস্তির বিপরীতে আছে ভিন্ন গল্প। ফর্মহীনতায় লিটন দাস। অবস্থাটা এমন যে এলকেডিকে শেষ পর্যন্ত বিবেচনা করা হয়নি অধিনায়ক হিসেবে, যে দায়িত্ব বর্তেছে লঙ্কান অলরাউন্ডার থিসারার কাঁধে। মোস্তাফিজ দলটির বাজির খোড়া। শেষ মুহূর্তে এনসিএল এর সেরা পারফর্মার আলাউদ্দিন বাবুকেও নেয় বেড়েছে দলের শক্তিমত্তা। অধিনায়কও মনে করেন ব্যবধান গড়ে দেবেন দেশিরাই। সবাই জানে লিটন আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাকে অ্যাঙ্করের ভূমিকা দেওয়া হয়েছে। ব্যাটিং বোলিং হিসেবে আমাদের দলটা ব্যালেন্স। আর আমি নিশ্চিত অধিনায়ক হিসেবে কে থাকছে সেটা গুরুত্বপূর্ণ না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কি হয় সেটা জানি। প্রথম ম্যাচে জয়টা সব মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে রংপুর আসরের অন্যতম শক্তিশালী দল। এতদিন হোম গ্রাউন্ডে অনুশীলন করলেও ম্যাচটির আগের দিন তারা নিজেদের ঝালিয়ে নিয়েছেন একাডেমি মাঠে।
জাতীয় দলে শেখ মেহেদী ছিলেন দুর্দান্ত ফর্মে, বিদেশি লাইন আপও দারুণ। তবে টাইগার গতি তারকা নাহিদ রানাই রাইডারদের তুরুপের তাস। শেখ মেহেদী খুব ভালো করতেছে, নাহিদ রানা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা টুর্নামেন্ট শেষ করে আসছে। সব থেকে ইম্পর্টেন্ট থাকে আমরা এজ এ টিম হিসেবে কীভাবে খেলতেছি, তো ওইটাই আমার লক্ষ্য থাকবে, যার যেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট করা দরকার টিমের টিম পারফরমেন্স হিসেবে। কারণ ক্রিকেটটা সবসময় বলি যে টিম গেম, প্রথম ম্যাচটাই ইম্পর্টেন্ট মোমেন্টামটা আমাদের দিকে আনার জন্য। সো প্রসেসটা ফলো করার চেষ্টা করব এবং আসলে এই যে প্রথম ম্যাচ যেহেতু শুরু হচ্ছে, প্রথম ম্যাচটাই আমাদের টুর্নামেন্টের জন্য টন সেট করে দিবে। এনওসি না পাওয়ায় ঢাকা যেমন পাবে না সাইম আইয়ুবকে, তেমনই ইনজুরির কারণে রংপুর মিস করবে সৌম্য সরকারকে। তবে সব ছাপিয়ে লড়াই হবে দুই দলের দুই কোচ মিকি আর্থার আর খালেদ মাহমুদ সুজনের ট্যাকটিসেরও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সহায়তা নয়, হত্যার বিচার চান শহীদ পরিবার। ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে সার্জিস। মামলা ও আইনি সহায়তায় হচ্ছে আলাদা সেল, জানালেন উপদেষ্টা। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, জানালেন সিইসি। স্বচ্ছ ভোট করতে ঐক্যবদ্ধ সব দল। এবং অভ্যুত্থানের চেতনায় কাজ করতে হবে মাঠ প্রশাসনকে। বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখার নির্দেশ। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ে।